বুঝো। যাই হোক, আমাদের জীববিজ্ঞানের প্রথম ক্লাসটা শেষ। আজকের জীববিজ্ঞানের হচ্ছে দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তো প্রথম ক্লাসে আমরা কি কি পড়ছিলাম একটু রিভিশন দিই। প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের উৎপত্তি। এরপরে পড়ছিলাম জীববিজ্ঞানের উদ্দেশ্য, জীববিজ্ঞান কি উদ্দেশ্য আছে, শ্রেণী বিন্যাস পড়ছিলাম। আবার আরেকটা আছেন শ্রেণী বিন্যাসের যে শাখা আছে, শ্রেণীর বা জীববিজ্ঞানের শাখা আছেন, জীববিজ্ঞানের কোটি শাখা আছেন অনেকগুলা। অনেকগুলো শাখার মধ্যে প্রধান শাখা কয়টা? দুইটা। কি কি শাখা? একটা ভৌত শাখা, একটা ফলিত শাখা। ভৌত শাখাটা হচ্ছে তত্ত্বীয়, অনেক বেশি তত্ত্বীয়। আর একটা যে ফলিত শাখা, এটা হচ্ছে নিজস্ব বা আমাদের তৈরি বা কৃত্রিম ভাবে তৈরি, এই জাতীয় বিষয় আছে। তো পরীক্ষা দেয় ভৌত শাখা কি এবং ফলিত শাখা কি। তো ভৌত শাখার মধ্যে আমরা কি শিখছিলাম জানি? ভৌত শাখার 4-5টা যদি নাম বলি তাহলে বলতেই পারবো নাকি? অঙ্গ সংস্থান বিদ্যা, অ্যান্টোনমি শরীরবিদ্যা, হ্যাঁ, হিস্টোলজি কি, হ্যাঁ, এরপরে যে ব্রণবিদ্যা আছে, হ্যাঁ, তারপরে ইকোলজি আছে, কোষবিদ্যা যেটা সাইটোলজি বলে, সাইটোলজি আছে, ট্যাক্সোনমি আছে না? এই সম্পর্কে আমাদের গতকালকার ক্লাসটা ছিল। ইকোলজি, বায়োজিওগ্রাফি ছিল ছিল না? আর এরপরে মানে ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছেন জীব প্রযুক্তিবিদ্যা আছেন, হ্যাঁ, প্রত্নতান্ত্রিক বিদ্যা আছে, এরপরে কৃষি বিজ্ঞান আছে, এরপরে চিকিৎসা বিজ্ঞান ছিল, ফার্মেসি ছিল না? এই জাতীয় জিনিসগুলো দেখছিলাম। আমাদের আজকের ক্লাসটা করলে মোটামুটি এই অধ্যায়টা খাবার হয়ে যাবে মোটামুটি। মানে আজকের যে আলোচনা, এই আলোচনাটা হচ্ছে মানে জীব জগৎ। এরপরে যে টপিকটা, এর নাম কি? জীব জগৎ। এই জীব জগৎ সম্পর্কে আলোচনা আজকে। এই জীব জগৎ একদিকে জীববিজ্ঞানের জনক হচ্ছেন কারা? এরিস্টটল, না? আবার শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে কেরুলাস লিনিয়াস। আর এই জীববিজ্ঞানের মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে, মানে অনেক বেশি গুরুত্ব যাদের, এর মধ্যে যাদের মানে একজন তো আর কোনো একটা গবেষণায় কাজ করে না। গবেষণার মধ্যে প্রায় 10-12 জন, 20-25 জন মিললেই তো গবেষণা করে। এর মধ্যে কেরুলাস লিনিয়াস হচ্ছে অন্যতম। আর এই কেরুলাস লিনিয়াসের যুগ থেকে শুরু করে, মানে কেরুলাস লিনিয়াস যে কেরোলাস, এই কেরুলাস লিনিয়াস থেকে শুরু করে, কেরুলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাস কি? ট্যাক্সোনমি। এই শ্রেণীবিন্যাসের জনককে পরীক্ষা দেয়, মানে শ্রেণীবিন্যাসের জনক কেটা? কেরুলাস লিনিয়াস। এই কেরুলাস লিনিয়াস থেকে শুরু করে একবারে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, কি শতাব্দী? বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একটা ধারণা ছিল যে জীবজগৎ সম্পর্কে একটা ধারণা ছিল। এই জীবজগতের প্রধান যে ধারণা ছিল, এই ধারণা ছিল দুইটা শ্রেণী বা দুইটা কিংডমে ভাগ করা হয়েছে। এই দুইটা কিংডম, এই দুইটা কিংডমে ভাগ করা হয়েছে। এই দুইটা কিংডম মানে হচ্ছে দুইটা রাজ্য, দুইটা রাজ্যতে বিভক্ত ছিল। কোন সময়? এই কেরুলাস লিনিয়াস থেকে শুরু করে একবার বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, এই পর্যন্ত এই জীব জগৎকে দুইটা কিংডমে বিভক্ত করা আছে। এই দুইটা কিংডমের নাম কি? একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা কি? প্রাণ। এই দুইটাতে বিভক্ত করা ছিল, একটা উদ্ভিদ আর একটা প্রাণ। এই দুইটা, একটা উদ্ভিদ জগৎ ছিল আর একটা প্রাণী জগৎ ছিল। এর পরবর্তী সময়ে দুইটা ভাগে আমরা বুঝলাম, যেটা একটা উদ্ভিদ আর একটা কি? প্রাণী। তো এই প্রাণী এবং উদ্ভিদের পরে তখন বর্তমান যুগ, মানে এর জীববিজ্ঞানের অগ্রসর হইতেছে, অগ্রযাত্রার দিক থেকে আমাদের বর্তমান তো অনেক সুবিধা, অনেক আপডেট। এই আপডেটের নতুন ভার্সনের মধ্যে আইসা এর ভিতরে কি করছে? জীবের বৈশিষ্ট্য চেক করছে। মানে একটা জীবের মধ্যে কোষের বৈশিষ্ট্য, একটা জীবের মানে জীব দেহে কোষের বৈশিষ্ট্য, জীবদেহে কোষের বৈশিষ্ট্য। এরপর মনে করো যে জীবদেহের ডিএনএ এবং আরএনএ এই প্রোটিন। এরপর মনে করো যে কোষের সংখ্যা। এরপরে আবার দ্বিতীয়ত আবার অনেকগুলো কোষের সংখ্যার পরে মনে করো যে কোষের খাদ্যাভ্যাস, একটা কোষ যে কিভাবে সৃষ্টি বা কোষের যে খাদ্যাভ্যাস এবং উৎপত্তি, এই কোষের উৎপত্তি এবং খাদ্যাভ্যাস ইত্যাদি। ধরো যে একটা কোষের গবেষণায় দেখছে যে জীব দেহে কোষের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য দেখছে।
এই জীবকোষের ডিএনএ এবং আরএনএ পার্থক্য দেখছে, এর প্রোটিন আরএনএ কি ডিএনএ কি, এরপরে কোষের সংখ্যা কম বেশি হয়, এক একটা জীবের এক এক ধরনের কোষ আছে, এরপরে যে উৎপত্তি আছে, খাদ্যাভ্যাস আছে, এইগুলার উপর মানে এই বৈশিষ্ট্যের উপর বিশ্লেষণ করে এই জীবজগতে আর.এইচ. হুইটাকার একটা প্রস্তাব করছে। আর.এইচ. হুইটাকার, আর.এইচ. ওনাকে আর.এইচ. হুইটাকার, ডব্লিউ.এইচ.আই. হুইটাকার। এই আর.এইচ. হুইটাকার উনি একটা প্রস্তাব করছে, সালটা হয়েছে 1969। কত সাল? এই 1969 সালে একটা প্রস্তাব করছে যে এই জীবজগতে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই কোষের এই বৈশিষ্ট্যগুলা কি? কোষের বৈশিষ্ট্য, একটা জীবদেহে কি কি ধরনের কোষ থাকে, একটা জীবদেহের ডিএনএ এবং আরএনএ এর বৈশিষ্ট্য, এই কোষের মধ্যে মনে করো যে কোষের সংখ্যা কম বেশি, খাদ্যাভ্যাস ইত্যাদির উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটাকার এই মানে একটা কোষ বা জীবজগৎ, এই জীবজগৎকে 5টা রাজ্যে বিভক্ত করছে। এটা বলা হয় 5 কিংডম। কি বলা হয়? 5 কিংডম। এই 5 কিংডম যে প্রস্তাবটা করছে, এই 5 কিংডমের মধ্যে একটা আছে মনেরা, একটা নাম কি মনেরা, আরেকটা নাম কি আছে প্রোটিস্টা, প্রোটিস্টা। এরপরে আছে কি ফানজাই, না ফানজাই। এরপরে আছে কি প্লান্টি, একটা আছে কি অ্যানিমেলিয়া, দেখো একটু আমরা যদি একটু চিন্তা করি, এই প্রস্তাবটা কে করছে? উনি হচ্ছেন আর.এইচ. হুইটাকার। এই আর.এইচ. হুইটাকার এই জীব জগতে কিসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাজগুলো করছে? এই বৈশিষ্ট্য হচ্ছে জীবদেহে মানে একটা কোষের মধ্যে ডিএনএ এবং আরএনএ এর বৈশিষ্ট্য দেখছে, জীবদেহে কোষের বৈশিষ্ট্য দেখছে, জীবদেহে কোষের সংখ্যা দেখছে, এরপরে জীবদেহের খাদ্যাভ্যাস এবং উৎপত্তি দেখছে। এই ইত্যাদি বৈশিষ্ট্যের উপর তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে এই বৈশিষ্ট্য 5টা কিংডমে 1969 সালে 5টা রাজ্যে বিভক্ত করার চিন্তা ভাবনা করছে। তো 5টা রাজ্যে বিভক্ত করছে এবং প্রস্তাব করছে। আমরা কোনো একটা কাজে প্রস্তাব করি, এটি স্বাভাবিক, যদি তার যুক্তিসঙ্গত হয় তাহলে এটা অ্যাকসেপ্ট করে, ইংরেজিতে প্রপোজ বলে, এই তো। উনি এই প্রস্তাবটার পরবর্তী সময়ে মার্গুলিস একজন বিজ্ঞানী, ওনার পরবর্তী কত 1974 সন। 1974 সনে মার্গুলিস বিজ্ঞানীর নাম কি মার্গুলিস, এই বিজ্ঞানী মার্গুলিস এই উনার প্রস্তাবটারে মানে কি কি প্রস্তাব দিছে, কি কি বৈশিষ্ট্য দিছে, এই প্রস্তাবগুলা উনি বিশ্লেষণ কইরা এই যে উনার যে প্রস্তাব আছে 5টা, এই 5টা রাজ্যের উনার আলাদা, সবারই তো একটা ব্যক্তিত্ব আছে, কারণ সবাই তো আমি যদি তুমি যেটা বলছো এটা যদি আমিই বলি তাহলে তো সেম কপি হয়ে গেল। তখন উনি কি করতেছে, উনার একটা ক্যাটাগরিতে যেটুকু বৈশিষ্ট্য আছে এইটারে 2টা ভাগে ভাগ করছে। মানে এই মার্গুলিস এই 5টা রাজ্যরে প্রধান 2টা ভাগে ভাগ করছে। একটা ভাগের নাম এই যে মার্গুলিসের বিশ্লেষণ, মার্গুলিস 2টা ভাগে ভাগ করছে। 2টা ভাগ কি কি? এই 2টা, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে কি কোষ আদি কোষ, আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ, আর একটা কি প্রকৃত কোষ। কেমন এরা? একটা আদি কোষ যেটা আছে প্রোক্যারিওটা, আর একটা আছে ইউক্যারিওটা। মানে প্রধান 2টা ভাগে ভাগ করছে। কেডা ভাগ করছে প্রধান 2টা ভাগে? এই মার্গুলিস এই মানে এই জীব জগতের প্রধান 2টা ভাগে ভাগ করছে। একটা ভাগের নাম হচ্ছে আদি কোষ, এটার ইংরেজিতে বলে প্রোক্যারিওটা, আবার এই যেটা প্রকৃত কোষ সেটাকে বলে ইউক্যারিওটা। কথা কি ক্লিয়ার? দেখো যদি বুঝো তাহলেই সত্যি, আর না বুঝলে এটা মুখস্থ করার মতো মানে ক্যাপাবিলিটি আমার নাই আর, মানে আমি যে মুখস্থ করে যে এই কাজগুলো করাম। তবে হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করতে পারবো, 1বার 2বার 3বার 4বার। আমি মনে করি যদি প্র্যাকটিস করা যায় তাহলে সম্ভব। তবে যেগুলো না মুখস্থ করলেই নাই, যেরকম আছে বৈজ্ঞানিক নাম, এগুলো তো আমরা শিখবো। আর এগুলো যখন আস্তে আস্তে চোখের সামনে যখন ফুরবো, একটা জিনিস যখন চোখের সামনে সবসময় থাকবো, তখন আর এই মুখস্থ করার বিষয় হয় না। আমরা আরবিতে আলহামদুলিল্লাহ সূরা কখন শিখছি নিজেরাই জানি না, কোন দিন শিখছো একজ্যাক্ট তারিখ সময় বলতে পারবা কি? কিন্তু আজকের ক্লাসটা তো একজ্যাক্ট তারিখ আছে, এই দিন হয়েছে, এই দিন শিখছিলাম, ঠিক না? কিন্তু মনে করো যে সূরা অনেক সূরা আছে, এই কুলফু আল্লাহ সূরা যেটা আমরা বলি, দোয়েমা সূরা বলি, দুরূদ শরীফ বলি, কোন সময় শিখছি এটার কোনো লিমিটের আছে? শুনতে শিখেছি, এই তো স্বাভাবিক। তাই আমরা যদি একটা চোখের সামনে একটা কিছু তাহলে তাহলে আমরা অবশ্যই এটা শিখতে সম্ভব, কারণ জীববিজ্ঞান পড়তে গেলে তোমার এই জিনিসগুলো লাগবে। এই মার্গুলিসের প্রধান 2টা ভাগ, একটা ভাগের নাম হচ্ছে কি প্রোক্যারিওটা, এটার নাম আদি কোষ, আর একটা নাম কি ইউক্যারিওটা, এটার নাম প্রকৃত কোষ। এই 2টা ভাগের মধ্যে
এই দুইটা ভাগের মধ্যে যে আর.এস হুইটাকারের যে 5টা রাজ্য এটার অন্তর্ভুক্ত করছে, 5টা রাজ্য এর অন্তর্ভুক্ত করছে। এই অন্তর্ভুক্ত কিভাবে করছে? এই অন্তর্ভুক্ত করছে যে ইউক্যারিওটা যেটা বা আদিকুশ যেটা, এই আদিকুশ বা প্রোক্যারিওটা, আদিকুশ, এই আদিকুশ বা প্রোক্যারিওটার মধ্যে রাখছে মনেরারে ওয়ানলি, মনেরা। হ্যাঁ, ইউক্যারিওটার মধ্যে কারা রাখছে? মনেরা রাখছে। আর যে প্রকৃত কোষ যারা আছে, প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের মধ্যে যাদেরকে রাখছে প্রকৃত কোষ বা এটারে বলে কি ইউক্যারিওটা, এর মধ্যে রাখছে বাকিগুলা। একটার নাম কি? প্রোটিস্টা, একটা হচ্ছে প্রোটিস্টা, আরেকটা কি ফাঞ্জাই, আরেকটা কি প্লান্টি, না প্লান্টি, আরেকটা কি অ্যানিমেলিয়া। দেখো বুঝতে পারো কিনা, এই যে 5টা রাজ্য 5 কিংডম মূলত তো 5টাই। এই 5টা কেডা প্রস্তাব করছেন? এই উনি হচ্ছেন আর.এস হুইটাকার। এই আর.এস হুইটাকারের পরবর্তীতে 1974 সন, বেশি দূর না তো, ওনার কথা হয়েছে 1969, আর এর বাকিটা কি? একটা হচ্ছে 1969 আর একটা হচ্ছে 1974। তাহলে কত বছর তাহে না? এই 5 বছর ব্যবধানে উনি পরবর্তীতে উনার মতামত পেশ করছে, আর পেশ করাতে পরে জীববিজ্ঞানের নাম এইভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমাদের এই আদিকুশ এবং প্রকৃত কোষ পরীক্ষা আসে যে বিভিন্ন চিত্র দেওয়া থাকে, এই চিত্রগুলা দেখে প্রশ্ন করতে হয়। আমরাও আজকের এই বৈশিষ্ট্যগুলার কোন কোন বৈশিষ্ট্য, কোনটা কি আছে 5 কিংডমের মধ্যে, এটা আমরা একটু দ্রুত জানি। তাহলে প্রথম করলে আদিকুশ, এটি তখন মাত্র বিভাগ বুঝলাম যে 5টা রাজ্যে ভাগ করছে। এই জগতে এই যে কালকার ক্লাসে আছেন যে 13 লক্ষ প্রাণী এবং 4 লক্ষ উদ্ভিদ, এই টোটাল এটাই সীমাবদ্ধ ছিল না, আরো অনেক বর্তমান পর্যন্ত আরো অনেক প্রাণী শনাক্ত করা হয়েছে। এই তো এটা আমরা জানি। তাহলে এই যে এতগুলো আছে, এই সবগুলারে কিন্তু এই প্রধান দুইটা ভাগ করছে, একটা আদিকুশ একটা প্রকৃত কোষ। আর যদি এইভাবে বলি তাহলে 5টা ভাগে ভাগ করছে, একটা মনেরা, একটা প্রোটিস্টা, একটা ফাঞ্জাই, একটা প্লান্টি, একটা অ্যানিমেলিয়া। এই সকল কিছু এই জীবজগতে যা আছে সবকিছু কিন্তু এই 5টাতে ভাগ করা। কথা কি ক্লিয়ার? এখন এই মনেরার মধ্যে কারা কারা আছে? হ্যাঁ, মনেরার বৈশিষ্ট্যটা কেমন? এই মনেরার মধ্যে কি কি আছে? মনেরা হচ্ছে মানে এককোষী, একক, এটার মধ্যে নিউক্লিয়াস বিহীন, এর মধ্যে নিউক্লিয়াস থাকতো না। তো একটা কোষের মধ্যে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, যেরকম প্লাস্টিড থাকে, যেরকম মনে করো মাইট্রোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ ইত্যাদি যে বৈশিষ্ট্য, মাইট্রোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোপ্লাজম, এই জিনিসগুলা এটার মধ্যে নাই। আর এটা মানে এটা তো আদি কোষ, আর এটা যে কোষ বিভাজন, মানে বিভাজন বলতে গেলে কোষ একটা কোষ থেকে যার একটা কোষ সৃষ্টি হবে, এটা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতি। নাম কি? দ্বিবিভাজন, মানে দুইটা দ্বিবিভাজন পদ্ধতিতে এরা কোষ বৃদ্ধি করে। আর একটা কথা হচ্ছে এরা আবার ফটোসিনথেসিস হয়। ফটোসিনথেসিস মানে কি? সূর্যের আলোর উপস্থিতি, সালোক। ফটোসিনথেসিস হচ্ছে ইংরেজি শব্দ, আর বাংলা এটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও এরা আবার এরার যে খাদ্যবাস, এরা যে খাদ্য সংগ্রহ করে, এরা খাদ্য সংগ্রহ শোষণ পদ্ধতিতে, মানে শুষ্যকা, যেরকম ঝোঁক আমরা চিনি না, ঝোঁক কোনো কিছু চাবাই তারবো, মানে শক্ত করে গলৎকরণ করে খায়, তার যা আছে সব শুষিয়ে খাইব। আমাদের কাছ থেকে রক্ত যে চুষে, এটা কি চুষে না? না চিনো না ঝোঁক? আমরা চকলেট কি চাবাই খাইলাই, এটা আমরা হিসাব নিকাশ করে পরে খাই, কিন্তু এটার কাজ হয়েছে 60টা খাওয়া। এই তো তাহলে এই যে মনোরা যারা আছে, এরা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে, এরা বিভাজন, দ্বিবিভাজন পদ্ধতি, এবং এদের মধ্যে মধ্যে কি ফটোসিনথেসিসও হয়। কি কথা ক্লিয়ার? আর এই কোষটার মধ্যে এই জাতীয় যারা আছে, যারা প্রাণী আছে, এদের মধ্যে মাইট্রোকন্ড্রিয়াও থাকতো না এবং প্লাস্টিডও থাকতো না, তবে রাইবোসোম থাকতে পারে। তবে এদের নিউক্লিয়াসও নাই, আবার নিউক্লিয়ার লাশ বা নিউক্লিয়ার পর্দা যেটা, এটাও নাই, যে পর্দা আছে এই জাতীয় কিছুই। তো এরা অধিকাংশ জায়গায় দেখবা এমাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন করে। এমাইটোসিস যদি বিভাজন আছে, তো এমাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন করে। তাহলে যে বৈশিষ্ট্য, মানে যে জীব বা উদ্ভিদ যারা এককোষী, যারা মানে নিউক্লিয়াস বিহীন, যাদের মাইট্রোকন্ড্রিয়া নাই, যারা দ্বিবিভাজন পদ্ধতিতে এই মানে দ্বিবিভাজনের মাধ্যমে কোষ বিভাজন করে, এরপরে যারা ফটোসিনথেসিস মধ্যে মধ্যে করে, এই জাতীয় যারা বৈশিষ্ট্য আছে, এরা সবাই কোন গ্রুপে পড়বো? কথা কি ক্লিয়ার? এই জাতের উদাহরণ আছে দুইটা। একটার নাম কি? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আরেকটা আছে, এটা হচ্ছে নস্টক বলা হয়, নস্টক। এই নস্টকের বাংলা নাম আছে শৈবাল। কি? শৈবাল, সবুজ শৈবাল, নস্টক। তো এই যে ব্যাকটেরিয়া পরীক্ষার চিত্রটা অনেক সময়, মানে ব্যাকটেরিয়া যে কেমন, ব্যাকটেরিয়া চিত্রটা পরীক্ষা মানে প্রায় সময় আসে।
এই কারণে আমাদের কাজ, আমরা তো অবশ্যই যেহেতু সায়েন্স পড়ি, আমরা অবশ্যই চিত্রগুলো একটু মানে কিভাবে দেখবো, আমরা এই চিত্রগুলো একটু দেখবো। হ্যাঁ, এটার মধ্যে মনে করো যে সাইড বুক দিয়ে এরকম তাহে মানে ব্যাকটেরিয়া তো এটা হাত পাও বাড়ায় রাখছে, কোন সময় আরেকজনকে ধরবো। হ্যাঁ, এটার একক কোষ, এটা যদি অনুবীক্ষণ যন্ত্র দেওয়া তাহলে দেখবো আরেক রকম, অনুবীক্ষণ যন্ত্র যদি দেওয়া তাহলে দেখবো আরেক রকম। মনে করো যে ব্যাকটেরিয়াটা এমন, এটা অনেক বই এরকম দিছে, অনেক বই একদম পেন ভাবে এরকম সোজা করে দিছে। মানে ইন্টারমিডিয়েটের যে বই আছে, ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে দেখবা একদম সোজা করে দিছে। যদি এইভাবেও দেওয়া যায় ব্যাকটেরিয়া চিত্র, মানে যেভাবে তুমি রাখো, আমি যদি এইদিকে তাই এই সাইড দেওয়া যায় বইটা স্বাভাবিক, আমি যদি এইভাবে তাই আমার এই সাইড দেওয়া যায়, আমি যদি এইভাবে তাই আমার পেছনের সাইড দেওয়া যায়, বইটা তো স্বাভাবিক। তখন এইরকম ব্যাকটেরিয়া চিত্র অনেক রকম ভাবে দেওয়া থাকতে পারে। আমরা চিত্র অনেক বইয়ে অনেক রকম ভাবে দিছে, তোমরা বইয়ে মনে এই চিত্রটাই দিছে না, বাসনা চিত্র। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ভিতরে বিভিন্ন ধরনের কিছু আছে, তবে এর ভিতরে যে এটা নাই, এটার নাম মাইটোকন্ড্রিয়া থাকতো না, এটার ভিতরে প্লাস্টিক থাকতো না, কথা ক্লিয়ার। আর নষ্টক দেহ, নষ্টক কি কেমন আছে, নষ্টক কেঁচুর মতো আছে, দেখবা এটার যে প্রান্ত আছে, প্রান্তর ভিতরে দেখবা কেঁচুর মতো। বিশেষ করে যদি আরো সহজে আঁকতে চাও এইভাবেই আঁকতে পারো, মানে সাইডে যে এই আছে কি চিত্র, এই যে নষ্টক, এই যে দেখা যায় নষ্টকের চিত্রটা, মানে পরীক্ষায় এই চিত্রটা এই কারণেই দেখা জরুরি, কারণ সৃজনশীল প্রশ্নের মধ্যে নষ্টকের চিত্রটা দেওয়া থাকবে, দেওয়ার পরে বলবো যে এই ক নাম্বার চিত্রের নাম কি, বা ক নাম্বার চিত্র দ্বারা কি বোঝায়, এটি কোন গ্রুপে পড়ছে, এবং খ নাম্বার, এ নাম্বার, বি নাম্বার, সির বৈশিষ্ট্যটা লিখো। কারণ তারা দেখলে যদি না চিনো তাহলে তার বৈশিষ্ট্যটা কেমন জানবা। এই কারণে আমাদের আঁকাটাও জরুরি, কারণ না আঁকলে একটা জিনিস শেখা যায় না। কারণ মেডিকেলে যতই পড়াশোনা করা, যদি ইন্টার্নি না করে তাহলে আর অপারেশন কেমনে করবো। মানে আমরা সারাদিন সাইকেল শিয়া বই পড়তাছি যে ফেটেল ঘুরাইনি লাগবে এইভাবে, সামনে ডাইনে বামে আনলে, কিন্তু যদি প্র্যাকটিক্যালে না যাই সাইকেল দৌড়ানি জীবনে শেখা সম্ভব। এটার কাজ যদি আমরা প্র্যাকটিক্যালে চিত্র যদি না হয় তাহলে এটা থাকতো না। এমনি তো আমরা ল্যাবরেটরিতে ঢুকি না, আমরা কি ল্যাবরেটরি যে কাজগুলো আমাদের করা উচিত এই কাজগুলোকে আমরা ল্যাবরেটরিতে যাই না, যার ফলে আমাদেরকে এই জিনিসগুলো জানা জরুরি। এরপরে ব্যাকটেরিয়া গেল, নষ্ট গেল, এই গ্রুপটা কার, মনেরা। কার? তাহলে মনেরা সম্পর্কে আর কোনো ঝামেলা আছে? যদি ঝামেলাটা যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো সময় করতে পারে, সমস্যা নাই। তো এরপর আছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার বৈশিষ্ট্যটা কেমন? প্রতিষ্ঠা কেমন? এটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, তবে এরার মাঝে এই নিউক্লিয়ার পোর্ট দেওয়া আছে, নিউক্লিয়াসও আছে। এরা নিউক্লিয়াস বিহীন না, এদের নিউক্লিয়াস আছে, তবে এরার বিষয় হচ্ছে এরা হচ্ছে কলোনিয়াল, মানে কি দলবদ্ধভাবে বসবাস করে। দলবদ্ধভাবে বসবাস বুঝো, মানে আমরা যাই করি সবাই একসাথে করি। আমরা ছোট সময়, আমি প্রায় কথাটা বলি যে আমাদের ছোট সময় স্কুলতে আয়া একটা গাছের মধ্যে কিছু ধরনের পোকা একসাথে বসবাস করে, এগুলারা মানে হাতে লাড়া দিয়ে আর বলি যে স্কুল ছুটি। দেখছো এরকম? এরা যেদিকে যা কিন্তু একসাথে যা, একটু পরে গিয়ে দেখবো আবার একসাথে হয়ে গেছে, তখন আবার একটু পরে লাড়া দিয়ে যা স্কুল ছুটি যায়, তখন আবার দূরে যায়। তার মানে কলোনিয়াল, মানে একসাথে দলবদ্ধভাবে বসবাস। কথা ক্লিয়ার? তাহলে পাইলাম যে এই প্রতিষ্ঠার মধ্যে বৈশিষ্ট্য হলো এরা আছে নিউক্লিয়াস আছে এবং পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেন যে পর্দা আছে, এবং এদের মধ্যে মাইটোকন্ড্রিয়াও আছে। এদের মধ্যে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, এরা হচ্ছে ডিএনএ এবং আরএনএ প্রোটিনও বিদ্যমান। ডিএনএ, আরএনএ, প্রোটিনও এর মধ্যে বিদ্যমান। এই কারণে যে জীব বা যে উদ্ভিদের মধ্যে ডিএনএ এবং আরএনএ প্রোটিন আছে, এবং এরা মানে এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, এবং এরা কলোনিয়া দলবদ্ধভাবে বসবাস করে। আর এরার যে বিভাজনটা করে এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। আর এদেরও খাদ্যবাস, মানে খাদ্যের যে সিস্টেম, এরাও খাদ্য শোষণের মাধ্যমে নেয়, এরাও খাদ্য যে গ্রহণ করে আমাদের মতো না। আমরা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, যে শুষেও খাইতারি, চাবাইও খাইতারি, মানে গিল্লেও খাইতারি, যেভাবে ইচ্ছা খাইতারি, সর্বোচ্চ শ্রেণীর খাদক। কি কও? এত বড় গরু খাইলে কেমনে খাই? সাইজ করে তো খাই আমরা, নাকি খাই না? মানে অনেক বড় জিনিস, এগুলো আমরা সাইজ করে খাইতে পারি, সমস্যা নাই। তাহলে কারণ হচ্ছে আমরা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, আর এরা তো সর্বোচ্চ শ্রেণীর খাদক না, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো না। তাহলে আমরা পাইলাম যে এই প্রতিষ্ঠার বৈশিষ্ট্যটা কি। পরীক্ষায় কিন্তু বৈশিষ্ট্য লিখতে হইব এবং একটা উদাহরণ দিতে হইব। এই উদাহরণের মধ্যে প্রতিষ্ঠার মধ্যে একটা উদাহরণ কি দেওয়া যায়? অ্যামিবা। অ্যামিবা চিনো? হ্যাঁ, অ্যামিবা চিনো? হাতের মতো দেখবা, আর টান দিবা আর হয়ে যাবে শেষ।
বিভিন্ন এই যে এমিবা দিবা, হ্যাঁ পেন্সিলটা হাতে নিবা, পেন্সিলটা হাতে নিলে দেখবা হয়ে গেছে। এর ভিতরে তো মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে না, এর ভিতরে ডিএনএ আরএনএ প্রোটিন আছে। তো ডিএনএ কেমন, ডিএনএ তো দ্বিসূত্রক আছে, হ্যাঁ ডিএনএ আছে, তো আরএনএ প্রোটিন আছে, রাইবোসোম আছে, মানে রাইবোসোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, এটা বলা হয় মানে প্রোটিন তৈরি করবো সুজা আলাপ, এর ভিতরে যা হইব সব প্রোটিন। আর মাইটোকন্ড্রিয়া বলা হয় শক্তিকর, মাইটোকন্ড্রিয়া কি বলা হয়, শক্তিকর, পাওয়ার হাউস বলা হয়, মানে শক্তিকর এই কারণে বলা হয় কারণ জীবের সকল শক্তি হ্যাঁ উপার্জন করে, মানে হ্যার কারণে একটা কাজ সামনে আগা। আমরা যেরকম কিছুক্ষণ পরে আবার খাবার খাই, মোবাইলের মতো লুট করি, এক্সপ্লোড করি না, কেউ টাকা ফুরাই গেলে আর কথা বলা যায়, তাহলে আবার টাকা লুট করি, এমবি ফুরাই গেলে আর চলে না, আবার এমবি বলি। কারণ আমাদের তো একটু পরে যদি খিদা লাগে, যদি না খাই তাহলে অচল হয়ে যেতাম না, তখন আমরা কি করি মূলত লুট করি, একটু পর পর রিফ্রেশ করি, ঠিক না? মানুষ আমাদেরকে যে পড়াত বইয়াম এটাই স্বাভাবিক, পড়তে বসবাম অনেক কিছু ভুলে যাম, অনেক কিছু শিখবা, তবু ওইটা রিফ্রেশ করতে হবে, যদি রিফ্রেশ না করি শেষ। কথা কি ক্লিয়ার? তো আমরা পাইলাম যে এমিবা, এমিবার সাথে আরেকটা আছে, এটার নাম ডায়াডম। এর নাম কি? এই ডায়াডম। ডায়াডমটা কেমন? ডায়াডমটা তো আরো সহজ চিত্র, হ্যাঁ জাস্ট, হ্যাঁ এই যে ডায়াডমটা এরকম মানে চিত্র দেখবা, তবে অনুবীক্ষণ যন্ত্র দেখলে আরো ভালো লাগে। তোমরা তো দেখছো না, কিন্তু আমি দেখছি, অনুবীক্ষণ যন্ত্র দেখলে আরো সুন্দর লাগে। তোমরা ল্যাবরেটরিতে যাইবা, স্কুল মাদ্রাসায় জেনে যাও, ল্যাবরেটরিতে গিয়া এই জীববিজ্ঞানের শনাক্ত করবা। হয়তো বা স্যারেরা দিত না, বা দিত না বলতে গেলে স্যারেরা তো মানে এটা নষ্ট হয়ে পড়বো, এই করবো সেই করবো, এর থেকে আমরা নিজের ইচ্ছা নিজ দায়িত্ব থেকে বাইর করে দেখলাম, সমস্যা আছে কি কও? বাইর করা যেত না? বাইর করে দেখবাম, আমরা খুঁজবাম যে আমাদের যেহেতু সায়েন্স নিছি, এটি কি কি করা যায়, কিভাবে গবেষণায় কিভাবে সামনে আগানি যায়, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো অলরেডি প্রোটিস্টার বৈশিষ্ট্য শেষ। এরপর আছে পাঞ্জাই। পাঞ্জাই জিনিসটা কেমন? পাঞ্জাই বৈশিষ্ট্য একটু অন্যরকম। কেমন? এরা মৃতজীবী বা পরজীবী, মৃতজীবী বা পরজীবী কালকে একটা পরজীবী বিদ্যা আছে, এর নাম আছে প্যারাসাইটোলজি। এটা আছে পরজীবী বিদ্যা, কালকের কথা আছে। তো গতকালকে শিখছিলাম যে পরজীবী কি, পরজীবী মানে আছেন একজন বলা আছেন যে মাতার উকুন, হ্যাঁ আছেন না, কৃমি আছেন। তো মানে এরা কি নিজের মানে উপরের যার এনতে মালিকের এনতে খাইবো, আবার মালিককে ক্ষতি করবো, মানে যার যে উপজীব মানে যে জীব তাকে খাবার সংগ্রহ করব, যার আশ্রয় হ্যাঁ বড় হইব তাকেই ক্ষতি করবো, এটা হচ্ছে পরজীবী। তাহলে এরা হচ্ছে মৃতজীবী বা পরজীবী। এরা কি? মৃতজীবী বা পরজীবী। এরা একেবারে ধরো যে ক্লোরোপ্লাস্ট বিহীন, এরার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতো না, মানে এরা কি সবুজ হবে না। যেরকম আমরা ফার্ন বুঝি, যেটা ব্যাঙ্গের ছাতা বলি আমরা সবাই, এইটা কি কোনোদিন দেখছো সবুজ হইতে? এটা হয় সাদা। কেন হয় সাদা? কারণ এর ক্লোরোপ্লাস্ট নাই বা ক্লোরোফিল নাই, এরা ক্লোরোফিল থাকতো না, মানে এদের মধ্যে ফটোসিনথেসিস এটা ঘটতো না, মানে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ এদের মধ্যে সম্ভব না। এই কারণে এরা কি সঞ্চয়। বিশেষ করে আমরা যদি বাড়ির কোনো উঠানে দেখবেন ইটের তলে ঘাস পড়ে থাকে না, বিভিন্ন কার্পেটের পরে ঘাস থাকে না, এরা নিজ দিয়ে কি সাদা থাকে না, তার মানে কি এরা কি মন থাকে, এরা কি ক্লোরোফিল সংগ্রহ করতে পারে। এই বন্ধের মধ্যে আমরা কি দিই? মূলত ইউরিয়া সার দিই। ইউরিয়া সার দিলে সালোক সংশ্লেষণটা বেশি করে, আর এই কারণে গাছ সবুজ হয়। ধান খেত দেখছো না সবুজ, এই কারণে গাছ সবুজ হয়। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা পাইলাম যে এই মৃতজীবী বা ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য, হ্যাঁ এরাও মানে খাবার গ্রহণ পদ্ধতি এটি একটু জানিয়ে নিবা। এর মধ্যে এই উদাহরণ যদি যাও তাহলে ফিনিসিলিন আছে, হ্যাঁ পেনিসিলিনের সাথে আরেকটা আছে, এর নাম কি? মাশরুম বা আমরা যেটা ছত্রাক বলি। কথা কি ক্লিয়ার? এরাও এক খুশি হইতো না, বহু খুশি হইতে পারে, এরা একক না, এরা একক খুশিও। এরপর আছে প্লান্টি রেছি না, হ্যাঁ বুঝি না, হ্যাঁ সকল উদ্ভিদে প্লান্ট, তবে এরার মধ্যে ক্লোরোফিল থাকে, কি কাও এরা ক্লোরোফিল থাকে, এরা সবুজ হয়। সকল উদ্ভিদের মধ্যে সবুজ যারা, এরা হচ্ছে প্লান্টি, এরা বহুকোষী হয়, এদের কুশবি ওজন পদ্ধতিও একটু ভিন্ন রকম, হেমাটোসিস না। কথা কি ক্লিয়ার? এদের মধ্যে মাইটোকন্ড্রিয়াও আছে, কোষও আছে, প্লাস্টিড আছে, প্রোটিন রাইবোসোম আছে, কি কাও মানে মোটামুটি একটা প্রকৃত কোষের যা কিছু প্রয়োজন সব এর মধ্যে আছে। কথা কি ক্লিয়ার? আমরা অবশ্যই আমরা মানে এই বৈশিষ্ট্য সহ যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য যদি চাই, অন্তত 3টা বৈশিষ্ট্য তো লিখতে পারবো, অনেকগুলাই বলা হইতেছে। এর মধ্যে আমরা যখন এই বৈশিষ্ট্য পরীক্ষা দেবো যে আর এই 2টা রাজ্য 5টা কিংডম বিশ্লেষণ করো,
পাঁচটা কিংডম দেন, এমনকি একটা আসতে পারে সৃজনশীলে যে এ চিহ্নিত অংশের নাম কি, এটা কোন গ্রুপে পড়ছে, এর বৈশিষ্ট্যটা লিখো। তো তিনটে বৈশিষ্ট্য লিখবাম, দুইটা উদাহরণ দেন, এনাফ। তিনটে বৈশিষ্ট্য আর দুইটা উদাহরণ, এনাফ। এরপরের কাজটা হচ্ছে কি এনিমিলিয়া। এনিমিলিয়াটা কেমন? এনিমিলিয়াটা প্রাণী, জীব, মনে করো যে আমরা হোমোসেপিয়ান্স, মানুষ, হ্যাঁ, এই হোমোসেপিয়ান্স, এই যে মানুষ, এরা হচ্ছে এনিমিলিয়া। এরা তো হচ্ছে এককোষী তো সম্ভবই না, এরা হচ্ছে বহুকোষী। আর এরার খাবার পদ্ধতি কি গলৎকরণ। গলৎকরণ মানে কি সাবা একা, খালি মানুষ যে তা না, রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ তো গলৎকরণ, ঠিক না? মানে মোট কথা হচ্ছে এই জাতীয় জীব, মানে জীব, জীব আকৃতির মানে জীব যারা, হেরাও জীব, কারণ হেরা এদেরও প্রাণ আছে, কিন্তু এরা উদ্ভিদ একটা, আর হচ্ছে জীব একটা প্রাণী, ঠিক আছে? একটা উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ না, তো প্রাণীর মধ্যে তো এরার যে কাজ, এরা কোষ বিভাজন পদ্ধতি কিভাবে হয়, এরার কোষ বিভাজন না বিভাজন, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ কিভাবে হয়, এরা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয়। তো মাইটোসিসের মাধ্যমে একাধিক হয়, আর মিওসিস তো আরেকটা বিষয় আছে যে মাইটোসিস কোষ বিভাজনের বলা হয় সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কি বলা হয়? সমীকরণিক বিভাজন, কারণ এরা সমীকরণ অনুসারে সামনে আগা, মানে সমীকরণটা একটা একটা করে সমীকরণ রাখে, মানে একটা নির্দিষ্ট নিয়মে। দিছে না, আচ্ছা যাই হোক, তাহলে জানিয়ে রাখো যে এই আমাদের যে এনিমিলিয়ার যে বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ, ওই এনিমিলিয়ার মধ্যে আরেকটা বিষয় আছে কি আছে, এনিমিলিয়া কি দেখছো যে সবুজ হইতে, মানুষ সবুজ হইতে দেখছো, তার মানে এটা প্লাস্টিক নাই, মানে কি এরা ক্লোরোফিল নাই, আর ক্লোরোফিল না তার কারণে এটা হেটারোট্রফিক বলা হয়। কি বলা হয়? মানে ক্লোরোফিল নাই বুঝায় এটা বলা হয় মানে হেটারোট্রফিক। তো এই যে মানে বৈশিষ্ট্য, ক্লোরোফিল নাই এই কারণে বিষয়, এরা গলৎকরণ পদ্ধতিতে খাদ্য সংগ্রহ করে, এটা আরেকটা বিষয়। তো আরেকটা বিষয় যদি আমরা যাই, তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে মানে জনন কোষ আছে, এটার বলা হয় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড যেটা একটা, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড হচ্ছে কি একক কোষ, আর ডিপ্লয়েড হচ্ছে দ্বিবিভাজন, মানে দুইটা যদি কোষের, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। মানে একটা হচ্ছে জনন কোষ, আরেকটা কি পুংজনন কোষ, একটা হচ্ছে সৃজনন কোষ। এই জনন কোষের সৃষ্টির মাধ্যমে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয়, পরে এক থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকটা থেকে আরেকটা, একটা জীব থেকে আরেকটা জীব, একটা জীব থেকে আরেকটা জীব, এই জাতীয় বৈশিষ্ট্যগুলা তৈরি হয়। তাহলে আমাদের এই যে আর এই সুইটাকারের মানে এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই জীবজগৎ। এই জীবজগৎ সম্পর্কে যদি কারো কোনো ধরনের অবহেলা, কারো কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, যে কোনো আমরা প্রশ্নই করতে পারো যে কোনো ঝামেলা আছে কিনা, বা এই মনে রাখি প্রোটিস্টা কি, পাঞ্জায় কি, প্লান্টে কি, এখন যদি হঠাৎ করে একটা আয়ে যে আমরা পেনিসিলিন কি কোন মানে কোন রাজ্যে আছে, পেনিসিলিনের চিত্র দিল, তো কোন রাজ্যে আছে পেনিসিলিন? কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন হঠাৎ করে এলো অ্যামিবা কোন রাজ্যে আছে, অ্যামিবা প্রোটিস্টা। মানুষ যেটা আছে এটা কোনটা? তো কথা কি ক্লিয়ার? মনে করে যে আরো যদি এনদে ধরো নষ্টক তো দিছে, হ্যাঁ, শৈবাল, শৈবাল তো মনেরা গ্রুপ, শৈবাল মনেরা গ্রুপে আছে, এনিমিলিয়া আছে, এই প্লান্টি আছে। তো দেখো এই যে টপিকসটা, এই টপিকসটার মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে থাকলে একটু বলতে পারো, যে জীববিজ্ঞানের এইটা একটু বাড়ি থেকে মানে পড়ে আসতে হবে, কারণ না পড়ে আসলে তো আর লিখতা না। কথা কি ক্লিয়ার? তাহলে এই জীব জগতের ক্লাসটা তাহলে দেহ আর কোনো ঝামেলা আসেনি থাকলে কই তার বইটা মেলা। ফাঞ্জাই হচ্ছে মৃত্যুজীবী, হ্যাঁ, প্লান্টি, প্লান্টির মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে না? প্লান্টির মধ্যে তো ক্লোরোফিল আছে, সবুজ উদ্ভিদ না, আছে ক্লোরোফিল আছে, প্লান্টি তো সবুজ উদ্ভিদ না। যেরকম অরিজা সেটিভা নাম জানো, এটা কি অরিজা সেটিভা? ধান গাছ, অরিজা সেটিভা ধান গাছ। এই ধান গাছ তো অবশ্যই প্লান্টি না, নাকি প্লান্টির মধ্যে না? প্লান্টি, যে অরিজা সেটিভা, এটা ধান গাছের বৈজ্ঞানিক নাম। এইগুলা একটু সতর্কতার সহিত পড়তে হবে, হ্যাঁ। তাহলে জীববিজ্ঞান থাকলো, আগামী ক্লাসে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে।